আকিব আহমেদ। আকিব আহমেদ, বাকিরা কোথায় আজকে জয়েন করবে কিনা বাকিরা? জয়েন করবে স্যার, লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, গুড। তো আমরা একটা শর্ট ক্লাস নিয়ে নেই কেমন? আজকে একটা মিটিং ছিল তোমাদের ইয়েতে বনানী ক্যাম্পাসে। তো মিটিং এর জন্য আমরা শিডিউল মতো ক্লাসটা নিতে পারলাম না আজকে, কেমন? সেই জন্য চিন্তা করলাম যে আজকে নিয়ে নিই একটা শর্ট ক্লাস, কেমন? সো শর্ট নোটিসে নিচ্ছি আর কি, কেমন? সো যাই হোক, তোমাদের ইয়েতে নেক্সট মানডেতে তোমরা কি জানো যে তোমাদের ইন্টারভিউ, মিড টার্মে যে ইন্টারভিউটা নেওয়ার কথা, তাই না? সবাই জানো জি নিশ্চয়ই। স্যার। আচ্ছা, গুড। সো আজকে আমরা জাস্ট ভেরি শর্টলি একটু দেখবো কেমন কিছু জিনিস। আমাদের যে বায়োটেক প্রোডাক্ট আমরা পড়ছিলাম, তাই না? বায়োটেক প্রোডাক্ট গুলো কিভাবে তোমার তৈরি হচ্ছে এবং কোন কোন প্রোডাক্ট গুলো আমরা ইউজ করছি। যেমন এখানে যতগুলো প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটাই তোমার ইউজ করা হচ্ছে কন্টিনিউয়াসলি, কেমন? এবং মোস্ট অফ দেম হ্যাভ বিন ইউজ ইন দ্য ডেভেলপ কান্ট্রিজ। আমাদের মতো ডেভেলপিং বা পুয়ার কান্ট্রিজ উই ক্যানট অ্যাফোর্ড দিস কাইন্ড অফ মেডিকেশন, কেমন? অত্যন্ত এক্সপেন্সিভ মেডিকেশন। নিশ্চয়ই তোমরা জানো যে প্রত্যেকটা বায়োটেক প্রোডাক্টই হচ্ছে ভেরি ভেরি এক্সপেন্সিভ, কেমন? কিছু আছে যে হ্যাঁ একটু লেস এক্সপেন্সিভ, বাট মেজরিটি অফ দি প্রোডাক্ট আর হাইলি এক্সপেন্সিভ। এবং এগুলো আমরা ইউজ করি কোন কোন সময়? যেগুলো হচ্ছে রেয়ার ডিজিজ, কেমন? রেয়ার ডিজিজ বা যেগুলো জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিফেক্টের কারণে বা মিউটেশনের কারণে যেগুলো হচ্ছে, in this case you are using this kind of biotech products, এবং these are highly popular, কেমন? হাইলি পপুলার। নিশ্চয়ই তোমরা ইনসুলিনের নাম শুনছো, তাই না? ইনসুলিন ভেরি মাচ পপুলার বায়োটেক ড্রাগ, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা তোমার ইউজ করা হচ্ছে কন্টিনিউয়াসলি। আর রাইট নাও তো নিশ্চয়ই জানো যে কোভিড-19 যে তোমার ভ্যাকসিনটা, কেমন? ইট ইজ ওয়ান অফ দ্য বায়োটেক প্রোডাক্ট। সো এটাও কি ওয়াইডলি ইউজড, হাইলি ইউজ করা হচ্ছে এখন বর্তমানে। এবং নিশ্চয়ই জানো যে ওয়ার্ল্ডের still now majority of the people, they are deprived of vaccine, কেমন? এই কোভিড ভ্যাকসিন still now majority people didn't get yet, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ইরেথ্রোপয়েটিন, কেমন? ইরেথ্রোপয়েটিনে যাওয়ার আগে আমাদের মিড টার্ম এই পর্যন্ত শেষ হয়েছিল যে তোমার হিউম্যান গ্রোথ হরমোন আমরা কিভাবে তৈরি করি। সো জাস্ট যদি আমরা এই পয়েন্টটা একটু দেখে নেই 1-2 মিনিটে, যে হিউম্যান গ্রোথ হরমোন আমরা কিভাবে তৈরি করি। এর আগে নিশ্চয় সবাই জানো যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেই প্রযুক্তি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা হিউম্যান গ্রোথ হরমোন তৈরি করতে পারি। এবং হিউম্যান গ্রোথ হরমোন হচ্ছে আমরা যেসব যেসব বাচ্চাদের তোমার ঠিকভাবে গ্রোথ হচ্ছে না, কেমন? গ্রোথ ডেভেলপমেন্ট যাদের ঠিকভাবে হচ্ছে না, ইন দিস কেস উই ক্যান ইউজ দিস কাইন্ড অফ বায়োটেক প্রোডাক্ট, কেমন? এজিএস আমরা ইউজ করতে পারি। এবং কিভাবে তৈরি করা হয় এটা সেলফ এক্সপ্লেনেটরি, কেমন? তোমরা অলরেডি জানো যে তোমার সার্টেন সিডিএনএ আমরা নিব, দেন সেটা কি করব? ভেক্টরের মধ্যে দিয়ে দেন আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফর্ম করব, এন্ড আফটার দ্যাট ব্যাকটেরিয়া গ্রো হবে, আমাদের প্রোডাক্টও গ্রো হবে। ফাইনালি কি করব? আমাদের প্রোডাক্টটা ব্যাকটেরিয়া থেকে নিয়ে আসব, পিউরিফাই করব, এন্ড দেন মার্কেটিং বা তোমার যে ফাইনাল যে ফর্মুলেশন, কেমন? এই ছবির মাধ্যমে পুরো জিনিসটা এখানে লেখা আছে যে হাউ ইট ইজ এক্স্যাক্টলি প্রডিউসড। প্রোডাকশনের পরে আমরা কি পাচ্ছি? আমাদের প্রোডাক্ট পাচ্ছি, ফাইনাল প্রোডাক্ট পেলেই আমাদের হচ্ছে না, আমাদেরকে মার্কেটিং করতে হবে, তাই না? পেশেন্টের জন্য কনভেনিয়েন্স করতে হবে, এন্ড দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ অ্যানাদার প্রসেস, কেমন? ম্যানুফ্যাকচারিং করলাম, এরপরে মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? এপিআই এর সাথে তোমার যে নেসেসারি এক্সিপিয়েন্ট যেগুলো আছে, কেমন? বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বা প্রিজারভেটিভ, কেমন? বা সলিউবলাইজার, সেই ধরনের অনেক এক্সিকিউটিভ আমরা ইউজ করব, এন্ড ফাইনালি এটা পেশেন্টের জন্য কনভেনিয়েন্ট হবে, পেশেন্ট আলটিমেটলি ক্যান ইউজ ইট। সো যাই হোক, এটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি বিফোর মিড টার্ম। সো দিস ইজ হাউ সিম্পল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে আমরা হিউম্যান গ্রোথ হরমোন এটা প্রডিউস করতে পারি, কেমন? লাইক আদার প্রোডাক্টস। এবং এটার এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি যে তোমার লিওনেল মেসি, কেমন? ও বার্সেলোনাতে যখন জয়েন করলো ছোটবেলায়, তখন স্পন্সর্ড বাই দিস কি বলে এটা, ফুটবল ক্লাব, কেমন? দে স্পন্সর্ড দিস হিউম্যান গ্রোথ হরমোন। এবং এটা যে 1-2 দিন ইউজ করলে সব ঠিক হয়ে যাবে, নো,
কেমন এটা ধরো 5 ইয়ার্স 6 ইয়ার্স ইভেন 10 ইয়ার্স 15 ইয়ার্স পর্যন্ত তোমার ইউজ করতে হয় এই ধরনের মেডিকেশন গুলো কেমন এন্ড দেন গ্রোথ বা ডেভেলপমেন্ট বিকাম দ্য আলটিমেট রেজাল্ট সো যাই হোক দেন লেটস গো টু দি নেক্সট পয়েন্ট ইরিথ্রোপয়েটিন কেমন যেটা হচ্ছে আমাদের আজকের টপিক যেটা নিয়ে আমরা কথা বলবো সো ফার্স্ট থিং আমাদের জানা দরকার যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ইরিথ্রোপয়েটিন এবং এটা কি করে কেন এটা দরকার কেমন দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রোডাক্টস অফ বায়োটেকনোলজি এবং এই যে ইপো বা সংক্ষেপে যেটা ইপো বলতেছি আমরা এটা ওয়াইডলি ইউজড কেমন খুব বেশি ইউজ করা হয় কেন ইউজ করা হয় কিভাবে তৈরি করা হয় উই আর গোইং টু নো ওয়ান আফটার অ্যানাদার ফার্স্ট যে পয়েন্ট সেটা খেয়াল করো হিউম্যান ইউজ করা হ্যাঁ বলো বলো বলতে স্যার এটা ব্লাড প্রোডাকশনের জন্য ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি কেমন এক্স্যাক্টলি যেমন তোমার অ্যানিমিয়াতে অনেকেই আক্রান্ত হয় তাই না অ্যানিমিয়াতে নিশ্চয়ই জানো বিভিন্ন ডিজিজের একটা সাইড ইফেক্ট হচ্ছে অ্যানিমিয়া এছাড়া অ্যানিমিয়া ইটসেলফ ইজ এ সিরিয়াস ডিজিজ কেমন আরবিসি প্রোডাকশন যখন কম হয়ে যায় হিমোগ্লোবিনের লেভেল যখন কম হয়ে যায় ইন দিস কেস উই ফেস দিস কাইন্ড অফ অ্যানিমিয়া কেমন অ্যানিমিয়ারও বিভিন্ন ধরনের টাইপ আছে নিশ্চয়ই তোমরা জানো তো যাই হোক মেনলি আমরা বলবো যে হ্যাঁ অ্যানিমিয়ার এগেইনস্টে ইপোটা ইউজ করা হয় কেন ইপোটা হচ্ছে তোমার আরবিসি প্রোডাকশনটাকে তোমার ফ্যাসিলিটেট করে কেমন ইট ট্রিগার দ্য রিলিজ অফ আরবিসি এবং আরবিসি কোথায় তৈরি হয় জানো কিনা তোমরা কোথায় তৈরি হয় আরবিসি বোন মেরুতে স্যার বোন মেরুতে কেমন ভেরি গুড বোন মেরুতে তৈরি হচ্ছে বাট ইরিথ্রোপয়েটিনটা এটা কোথায় তৈরি হচ্ছে খেয়াল করো ফার্স্ট লাইন হিউম্যান ইরিথ্রোপয়েটিন ইজ প্রডিউসড ইন কিডনি কেমন সো এটা কিডনিতে তৈরি হচ্ছে বাট কোথায় গিয়ে কাজ করতেছে বোন মেরুতে গিয়ে কাজ করছে এটা কেমন অ্যাক্টিং অন দা বোন মেরু নিশ্চয় তোমরা জানো যে হরমোন বা বিভিন্ন প্রোটিন তার এক জায়গায় তৈরি হয় বা অন্য কোনো অর্গানে গিয়ে সে ফাংশন করে কেমন বা কাছাকাছি কোনো অর্গানে দে হেল্প টু ডু দ্য ফাংশন সো যাই হোক ইটস এ গ্লাইকোপ্রোটিন ফার্স্ট থিং যেটা আমরা জানলাম যে এটা একটা গ্লাইকোপ্রোটিন acts on the bone marrow to increase the production of red and white blood cell খেয়াল করো এটা যে শুধু একটাই কাজ করছে নাথিং লাইক দ্যাট এটা দুইটা কাজ করে আরবিসিও তৈরি করে অ্যাজ ওয়েল অ্যাজ ডব্লিউবিসিও প্রোডাকশন করে সো আরবিসির মাধ্যমে আমরা অ্যানিমিয়া দূর করতে পারছি আর ডব্লিউবিসি প্রোডাকশনের মাধ্যমে কি করতে পারছি বলো দেখি ডব্লিউবিসি যদি বেশি প্রোডাকশন হয় কি সুবিধা কি বেনিফিট স্যার ইমিউনিটি ভালো হবে স্যার Absolutely it is. Come on, this is the point. যে আমাদের immune system will be developed, will be stronger by WBC. এবং WBC এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে লিম্ফোসাইট সহ তোমার ইরিথ্রোসাইট, লিম্ফোসাইট ইত্যাদি ইত্যাদি কেমন বিভিন্ন ধরনের সেল, টি সেল, বি সেল কেমন অনেক কিছু থাকে এবং সবগুলাই তোমার ইমিউন সিস্টেমের সাথে ইনভলভ। So stimuli such as bleeding or moving to high altitudes যেখানে অক্সিজেনের ল্যাক আছে they will trigger the release of erythropoietin excess যদি ব্লিডিং হয় কিংবা আমরা যদি হাই অল্টিটিউড লেটস সে পাহাড় পর্বত বা উঁচু স্থানে যদি আমরা মুভ করি in this case this kind of things will trigger the release of erythropoietin কেমন এসব ঘটনা ঘটলে কি হবে বডিতে অটোমেটিকলি ইপো রিলিজ হবে কেমন নিজে বুঝতে পারবে কিডনি বুঝতে পারবে যে হ্যাঁ there is lack of RBC then signal will be reached and EPO will be released from the kidney এবং সবকিছু জানো তোমরা যে এগুলো হচ্ছে সিগন্যালিং মলিকিউলস কেমন হরমোনগুলো হচ্ছে সিগন্যালিং মলিকিউলস সো কোনো কিছু যদি শর্টেজ থাকে ডেফিসিয়েন্সি থাকে they will signal and ultimately it will be released এবং বিভিন্ন ধরনের তোমরা জানো যে সেকেন্ডারি মেসেঞ্জার এখানে কাজ করে তাই না সেকেন্ডারি মেসেঞ্জারের মাধ্যমে তোমার কিডনির will release this erythropoietin সো অ্যাক্সেস যদি ব্লিডিং হয় কারো কেমন তাহলে ব্লাড ডোনেট করলে তো হয় তাই না অ্যাবসলিউটলি কেমন অ্যাবসলিউটলি ইট ইজ এটা অবশ্যই রাইট পয়েন্ট বলছো যে ব্লাড যদি আমাদের ডোনেট করি আমরা কেমন সো কি হবে আমাদের ব্লাডে আরবিসি হঠাৎ করে কমে যাবে ইন দিস কেস ডেফিনেটলি ইপো উইল বি রিলিজড ফ্রম দ্য কিডনি সো ভেরি গুড পয়েন্ট সো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাক্সেস ব্লিডিং যদি হয় কিংবা তোমার হাই অল্টিটিউডে যদি আমরা যাই দ্যাট ইজ ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন কেমন অক্সিজেনের ডেফিসিয়েন্সি it will also trigger the release of EPO. Come on, erythropoietin.
সো যেহেতু এটা প্রোটিন, ডেফিনেটলি ইট কনসিস্ট অফ হোয়াট? অ্যামাইনো অ্যাসিড। কেমন? 165 অ্যামাইনো অ্যাসিড ইট উইল বি কন্টেইনড। সো ইনসুলিনে কয়টা থাকে অ্যামাইনো অ্যাসিড মনে আছে তোমাদের? ইনসুলিন হাউ মেনি অ্যামাইনো স্যার অ্যাসিড? 51 স্যার। 51 এক্স্যাক্টলি। কেমন? সো ইপোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি there are 165 amino acids in the structure and widely used. ইপোর তো আমরা দেখলাম যে তোমার আরবিসি বা ডব্লিউবিসি প্রোডাকশন ইউজ করা হচ্ছে। Besides that, it is also used in the AIDS for development of immunity. কেমন? এইডস পেশেন্ট যারা এইডসে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে যে মেজর যে কনসার্ন সেটা হচ্ছে ল্যাক অফ ইমিউনিটি। কেমন? তাদের ইমিউনিটি অত্যন্ত উইকেন্ড হয়ে যায়। বুঝতে পেরেছ? ইন দ্য কেস অফ এইডস পেশেন্ট। সো দেখা যায় এরকম যে কেউ যদি এইডস পেশেন্ট হয়ে থাকে, ইন দিস কেস সিম্পল জ্বর বা সর্দি বা কাশি বা ভমিটিং বা নজিয়া হোয়াটএভার, এরকম সিম্পল ডিজিজের মাধ্যমে ওই পেশেন্ট আস্তে আস্তে বা স্লোলি তোমার ডেথ পর্যায়ের দিকে চলে যায়। কেমন? সিম্পলি তোমার ইমিউনিটি তোমার খুবই উইক থাকে আর কি, ইমিউন সিস্টেম, এবং যেটা মেডিকেশন দিয়েও কি করা যাচ্ছে না, স্টিল নাও ইট ক্যানট বি ইমপ্রুভড দ্যাট মাচ। কেমন? একেবারে ফাইনাল ট্রিটমেন্টের ওই পর্যায়ে কিন্তু যাচ্ছে না, স্টিল না। দেখা যায় ঠিক আছে কিছু মেডিকেশন ইউজ করা যাচ্ছে, বাট এটা কি করবে, হয়তো সময়টা একটু বাড়িয়ে দিবে, এই পেশেন্ট হয়তো আর 1-2 বছর পরে মারা যাবে, বাট ওই কমপ্লিট যে ইমিউন সিস্টেম সেটার তার আগের অবস্থায় ফিরে আসে না। দ্যাট ইজ দ্য রিজন যে তোমার এইডস এখনো বলা হয় কি যে এইডস মানে হচ্ছে ডেথ। কেমন? স্টিল না। তো যাই হোক, এটা হয়তো চলে আসবে, তোমার মেডিকেশন চলে আসবে। কেমন? ইনভেস্টিগেশন স্টিল অন দ্য ওয়ে। তো দেখবা যে এক সময় ক্যান্সার, এইডস, কেমন হেপাটাইটিস, প্রত্যেকটা ডিজিজের এগেইনস্টেই দেখবা যে জিন থেরাপি চলে আসবে। কেমন? বাট ইট ইজ টেকিং টাইম লাগবে। সো খেয়াল করো, এইডস এর যেহেতু তোমার ইমিউন সিস্টেমটা উইকেন্ড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সো ডেফিনেটলি উই ক্যান ইউজ হোয়াট? ইমিউন সিস্টেমটাকে সাময়িকভাবে স্টিমুলেট করার জন্য উই ক্যান ইউজ দিস ইপো। কেমন? প্লাস যেটা বললাম যে অ্যানিমিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যানিমিয়া আছে, সো ইন দিস কেস উই ক্যান টেক দিস ইপো অ্যাজ ইনজেকশন। এবং একটা জিনিস জেনে রাখবা যে ইপোটা তোমার ইনজেক্টেবলস আকারে দেওয়া হয়। কেমন? ইট অ্যাক্টস বাই দিস। অ্যান্ড অন দ্য রাইট যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, সো বুঝতেই পারতেছো যে পিটুইটারি গ্ল্যান্ড, কেমন? আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড, ওখান থেকে যে তোমার যে সিগন্যালটা আসতেছে, কোথায় আসতেছে? আলটিমেটলি ইট ইজ কামিং টু দ্য কিডনি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যখন অক্সিজেনের আমাদের শর্টেজ থাকছে, হাইপোক্সিয়া যখন হচ্ছে, কেমন? হাইপোক্সিয়া যখন হচ্ছে, আই মিন তোমার ল্যাক অফ অক্সিজেন, ইন দিস কেস দে উইল সেন্ড দ্য সিগন্যাল টু দ্য কিডনি। কেমন? হাইপোক্সিয়া ইন্ডিউসেবল ইপো এক্সপ্রেশন in the kidneys, এবং in some amount এটা আবার লিভারও হচ্ছে কিছু অ্যামাউন্ট, but most of the case it will happen in the kidney. কেমন? So kidney will get the signal from pituitary gland, or even lack of oxygen. কেমন? lack of oxygen যদি হয়, it will give the signal to the kidney to release erythropoietin. আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার ফর্মেশন, কেমন? how it is actually formed. ইরিথ্রোপয়েটিন কিডনিতে কিভাবে ডেভেলপ করছে, কেমন? কয়েকটা স্টেজ। বিএফইউ বলতে আমরা বোঝাচ্ছি বার্স্ট ফর্মিং ইউনিট, সিএফইউ দ্বারা আমরা বোঝাচ্ছি কলোনি ফর্মিং ইউনিট। কেমন? স্টেজ বাই স্টেজ এটা ম্যাচুরিটি হচ্ছে। কেমন? যে তোমার ইরিথ্রোপয়েটিন যে সেলগুলো আছে, দে আর ম্যাচিউরিং হিয়ার ফ্রম ওয়ান স্টেপ টু অ্যানাদার। কেমন? বিএফইউ, সিএফইউ, বা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইরিথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্ট বা রেটিকুলোসাইটস, এই প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন স্টেজে কিভাবে এটা ম্যাচুরেশন হচ্ছে ইরিথ্রোপয়েটিন। তো যাই হোক, এই সবগুলাকে আমরা বলবো ইরিথ্রোপয়েটিন। কেমন? দিস আর দি সাব ডিভিশনস, যে হাউ ইট ইজ ম্যাচিউরড। সো এখানে যেটা জানার বিষয় তোমাদের, যে ইপোর যে রোল, কেমন? ইপোটা কেন আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের ইমিউন সিস্টেম যখন উইকেন্ড থাকবে, অথবা আমরা যখন কোনো অ্যানিমিয়া টাইপের প্রবলেমে যখন আমরা পড়বো, ইন দিস কেস উই ক্যান ইউজ দিস ইপো। কেমন? ফাস্ট অ্যাক্টিং প্রোটিনাস ড্রাগ। So how it is produced, কেমন? এখানে যেটা লেখা আছে দেখো, in short how it is actually produced. So the first thing is, কেমন? The principle কিন্তু সেম। বায়োটেকনোলজি যে প্রোডাক্টগুলো আছে, একটা জিনিস মাথায় রাখবা, প্রিন্সিপাল কিন্তু একেবারেই সেম।
কেমন প্রত্যেকটা মেডিকেশন, প্রত্যেকটা যে জিন থেরাপি যেটাই হোক, আমরা যেগুলো ইউজ করছি প্রোটিন বা বায়োটেক ড্রাগস যাই বলছি আমরা, প্রিন্সিপাল অলমোস্ট দ্য সেম। হয়তো কিছু মডিফিকেশন আছে, কিছু ক্ষেত্রে তোমার রিঅ্যাকশন ফলো করতে হয় বা এনজাইমেটিক কিছু ভূমিকা আছে, বাট হোল প্রসেস, হোল প্রিন্সিপাল ইজ অলমোস্ট দ্য সেম। তো ফার্স্ট আমাদের কাজ কি হবে নিশ্চয়ই সবাই জানো, যে ফার্স্ট আমরা হচ্ছে সিডিএনএ, কেমন আর্টিফিশিয়ালি আমরা সিডিএনএ তৈরি করতে পারি, কেমন আমাদের বডি থেকে আমরা নিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আর্টিফিশিয়ালি সিডিএনএ তৈরি করতে পারি। হাউ উই ক্যান প্রডিউস দিস ইপো সিডিএনএ, এটা হচ্ছে আমরা সিম্পলি আরএনএ থেকে, কেমন আরএনএ থেকে এটা আমরা ইন দ্য ল্যাব, ইনসাইড দ্য ল্যাব, জাস্ট ল্যাবের ভিতর আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে এই সিডিএনএটাকে তৈরি করতে পারি, এবং যেটা দিয়ে আমরা ফার্দার কাজগুলো করব, কেমন এটাকে মাল্টিপ্লাই করব, এটাকে আমরা ভ্যাক্টরের সাথে অ্যাড করব, সেটাকে ব্যাকটেরিয়া বা তোমার অন্য কোনো যে ইয়েগুলো আছে, কেমন ব্যাকটেরিয়া ছাড়াও আমরা ইস্ট বা ম্যামালিয়ান সেল যেগুলো আমরা ইউজ করব সেটাতে দিব, ক্লোনিং করব, এন্ড দেন ফাইনালি অন্য কাজগুলো করব। ওই প্রিন্সিপালগুলো সেম। সো ফার্স্ট আমাদের জানা দরকার যে হ্যাঁ সিডিএনএ আমরা কোথা থেকে পাবো, কেমন সিডিএনএটা আমরা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি ফ্রম এমআরএনএ, কেমন সিম্পলি এমআরএনএ থেকে আমরা ইপো সিডিএনএ তৈরি করতে পারি ইন দ্য জাস্ট ইন দ্য ল্যাব। সো ফার্স্ট কাজ হচ্ছে আইসোলেট এবং কনস্ট্রাক্ট দিস সিডিএনএ। নাম্বার 2, তাহলে সেকেন্ড কাজ কি হবে আমাদের, সাবজেক্টিং দিস সিডিএনএ টু পিসিআর ইউজিং প্রাইমার্স বেসড অন দ্য পাবলিশ সিকোয়েন্স। সেখানে নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা ডিএনএ বলো বা আরএনএ বলো, দে আর ফলোইং এ সিকোয়েন্স, এ প্যাটার্ন, কেমন একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড কিভাবে অ্যাটাচ আছে, সো দে আর ফলোইং দ্য প্যাটার্ন, এটাকে আমরা বলছি সিকোয়েন্স। সো আমরা যদি প্রাইমার ইউজ করি, কেমন নিশ্চয়ই জানো তোমরা যে প্রাইমার ইউজ করা হয়। সো প্রাইমার জিনিসটা কি মনে আছে কারো, যে হোয়াট ইজ প্রাইমার অ্যাকচুয়ালি? প্রাইমার কেন ইউজ করব মনে আছে কারো? স্যার রেপ্লিকেশনটা স্টার্ট করার জন্য। এক্স্যাক্টলি দিস, কেমন ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট, যে আমরা প্রাইমার হচ্ছে ছোট স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, কেমন বা এটাকে আমরা সংক্ষেপে বলি অলিগোনিউক্লিওটাইড। সেরকম প্রাইমার হচ্ছে কি জন্য আমরা ইউজ করব, ফর দি ইনিশিয়েশন অফ দি রেপ্লিকেশন অর ইভেন ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও আমরা ইউজ করি, কেমন প্রাইমারটাকে। তো যাই হোক, প্রাইমারের মাধ্যমে কি করছি আমরা, এটাকে ক্লোনিং করছি, আই মিন রেপ্লিকেশন আমরা করছি। সো দ্য পিসিআর প্রোডাক্ট, পিসিআর এর মাধ্যমে আমরা কি তৈরি করলাম, পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে we can produce many সিডিএনএ। ডিএনএ মাল্টিপ্লিকেশন করছে এক্স্যাক্টলি, কেমন আর্টিফিশিয়ালি, যেহেতু আমাদের কাজই হচ্ছে আর্টিফিশিয়ালি, তাই না, ইন দ্য ল্যাব, জাস্ট ল্যাবের মধ্যে, অথবা ইন্ডাস্ট্রি যদি চিন্তা করো ওরও ওই তোমার লার্জ স্কেল হয়তো ওইভাবে তৈরি করে, কেমন, কিন্তু ফার্স্ট থিং বা রিসার্চের জন্য we can produce it just in the lab. So the PCR products will be cloned into the vector for the purpose of propagation and subsequently engineered into appropriate expression vectors. এরপরে আমরা কি করব, একটা নির্দিষ্ট ভেক্টর আমরা নিব, কেমন এক্ষেত্রে কোন ভেক্টর বা কোন ব্যাকটেরিয়া থেকে আমরা ভেক্টরটা নেই নিশ্চয়ই জানো, এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কমন যে তোমার ভেক্টর সেটা হচ্ছে ইকোলাই থেকে আমরা ভেক্টরটা কালেকশন করি। এছাড়া বর্তমানে ওরকম কালেকশনের দরকার হচ্ছে না, আমরা ডাইরেক্টলি, কেমন ডাইরেক্টলি এটা আমরা বিভিন্ন কোম্পানি থেকে, বায়োটেক কোম্পানি থেকে এটা অ্যাভেলেবল আমরা কিনতে পারি, কেমন এই ধরনের ভেক্টরগুলো। সো যাই হোক, এই পিসির প্রোডাক্টস যেগুলা প্রাইমার সহ, সেটাকে আমরা কি করব, ভেক্টরের সাথে অ্যাড করব, কিভাবে সেটা, বাই সিম্পলি লাইগেজ রিঅ্যাকশনের মাধ্যমে, কেমন লাইগেশন রিঅ্যাকশনের মাধ্যমে, লাইগেজ এনজাইমের মাধ্যমে উই ক্যান কম্বাইন টুগেদার দিস টু থিংস, কেমন যে সিডিএনএটা পাচ্ছি আমরা বা পিসিআর প্রোডাক্ট যেটা পাচ্ছি আফটার পিসিআর, সেটাকে আমরা কি করছি, ভেক্টরের সাথে অ্যাটাচ করছি, এন্ড দেন কি করছি, ইকোলাই বা ইস্ট বা তোমার হইতে পারে যে সিএইচও, কেমন চাইনিজ হ্যামস্টার ওভারি সেল, কেমন সিএইচও মিডিয়া। সো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, তাদেরকে নেসেসারি যে তোমার গ্রোথ মিডিয়া বা ডেফিনিট টেম্পারেচার, ডেফিনিট পিএইচ বা ডেফিনিট অক্সিজেন, দিস এনভায়রনমেন্ট যদি আমরা দিতে পারি, কি হবে আলটিমেটলি, আমাদের এই সিডিএনএ উইল বি মাল্টিপ্লাইড ভেরি ভেরি ফাস্ট। বুঝতে পেরেছো, আমাদের টার্গেটই হচ্ছে কি, খুব ইজিলি যাতে আমরা বিলিয়নস অফ কপিজ অফ ইপো ডিএনএ যাতে তৈরি করতে পারি। And then the final point is the culture, কেমন কালচার বলতে আমরা কি বোঝাচ্ছি, যে কালচার মিডিয়া আমরা অ্যাপ্লাই করছি, তাই না, বিভিন্ন ধরনের যে মিডিয়াগুলো আছে
সো প্রত্যেকটার জন্য নিশ্চয়ই নিজস্ব তাদের তোমার রিকোয়ারমেন্টস থাকবে। কেমন ইপুর জন্য এক ধরনের রিকোয়ারমেন্টস, বা অন্য যদি বায়োটেক প্রোডাক্ট হয় কেমন গ্রোথ হরমোন, সেটার জন্য হয়তো অন্য রিকোয়ারমেন্টস। দ্যাট মিনস যে আমাদের বিভিন্ন ধরনের যে কালচার মিডিয়াগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। কেমন প্যাপটন বা অ্যাগার, বিভিন্ন ধরনের তোমার ল্যাকটোজ সহ বিভিন্ন ধরনের ফুড, কেমন ব্যাকটেরিয়ার জন্য যে ফুডগুলো দেওয়া দরকার, উই উইল প্রোভাইড অল অফ দিস ফুড। কেমন ফুড প্লাস কি তোমার একটা ডেফিনেট তোমার অ্যাটমসফিয়ার আমরা মেনটেন করব। এবং কোথায় করবো এটা? লার্জ স্কেলে বায়োরিয়েক্টর। কেমন লার্জ স্কেলে আমরা এটা বায়োরিয়েক্টরে করবো। আর যদি ল্যাবে তৈরি করতে চাই, সিম্পল ফ্লাক্স ইজ জাস্ট এনাফ। কেমন সিম্পল ফ্লাক্সের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারবো। সো কালচারের পরে কি হচ্ছে ঘটনাটা? প্রডিউস হবে আমাদের যে সিডিএনএ, কেমন অর্থাৎ ইপোর যে ডিএনএটা, সেটা আলটিমেটলি আমরা প্রোডাকশন করতে পারবো। কেমন মিলিয়নস বা বিলিয়নস অফ কপিজ উইল বি ফর্মড। বাট আমাদের মনে রাখতে হবে যে বায়োটেক প্রত্যেকটা প্রোডাক্ট যখনই তৈরি হবে তখন কি হবে ঘটনা? এটার সাথে প্রোডাক্টগুলোর সাথে প্রচুর পরিমাণে ইম্পিউরিটিস, কেমন প্রচুর পরিমাণে ইম্পিউরিটিস উইল বি ডেভেলপড। কেমন এক্ষেত্রে ব্যাকটেরিয়াল মেটাবলিক এন্ড প্রোডাক্ট, তোমার এন্ডোটক্সিন বা পাইরোজেন বা বিভিন্ন নন প্রোটিনাল সাবস্টেন্স বা লিপিডস হোয়াটএভার, বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস গুলো একসাথে গ্রো করবে। কেমন? এবং নিশ্চয়ই জানো যে ব্যাকটেরিয়ার ভিতরে যখন আমাদের প্রোডাক্টটা থাকবে, আমাদের কি করতে হবে? ব্যাকটেরিয়ার ভিতর থেকে এটাকে বাইরে নিয়ে আসতে হবে বাই ইলেকট্রোপোরেশন টেকনিক। যেমন ইলেকট্রোপোরেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার ওয়াল, আই মিন সেল ওয়ালকে ছিদ্র করে আমরা প্রোডাক্টটা নিয়ে আসবো বাইরে। সো প্রোডাক্টের সাথে আবার কি থাকবে? এই ধরনের ইম্পিউরিটিস গুলো থাকবে। And then we should focus on what? On filtration, centrifugation, বিভিন্ন ধরনের chromatographic technique to get our product. কেমন? যেহেতু প্রোডাক্টের সাথে এত এত ইম্পিউরিটিস, so definitely we should follow, we should maintain, we should separate our product from the impurities. কেমন? এক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফিল্ট্রেশন। অনেক ক্ষেত্রে ফিল্ট্রেশন ইজ নট এনাফ, we can follow centrifugation. অনেক ক্ষেত্রে দুইটো নট এনাফ, সেক্ষেত্রে কি দরকার? ক্রোমাটোগ্রাফিক টেকনিক। আরো অ্যাডভান্স যদি চিন্তা করো তাহলে জেল ইলেকট্রোফোরেসিস। কেমন? অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। সো দিস ইজ হাউ we can purify our products. Our biotech products কে আমরা কি করব? পিউরিফিকেশন করব। So then we are finding, we are getting only the API. তাই না? এতক্ষণ পরে আমরা কি পাচ্ছি? আমাদের এপিআইটাকে লার্জ অ্যামাউন্টে পাচ্ছি। এইবার কি করব? আমরা এটাকে ম্যানুফ্যাকচারিং করব, তাই না? আমাদের প্রোডাক্টের সাথে এক্সিপিয়েন্ট অ্যাড করে ফাইনাল যে ফর্মুলেশন, কেমন ফাইনাল ফর্মুলেশনে আমরা যাব। And after that it will be available, it will be convenient for the patient. Patienটের জন্য দেন এটা আমরা অ্যাভেলেবল করতে পারব। So what is in the next slide? So দেখো এটা একটু ভেরি শর্ট যদি বোঝাই, এই জিনিসগুলো এখানে লেখা আছে। ইপু ডিএনএ কেমন, এর মধ্যে কিভাবে আমরা তৈরি করব, এর মধ্যে বিভিন্ন ধরনের রিঅ্যাকশনস গুলো ইনভলভ। কেমন কি করার জন্য? সিনথেটিক ইপু তৈরি করার জন্য, ইপু ডিএনএ তৈরি করার জন্য। লেটস সে তোমার হাইপারগ্লাইকোলিজেশন বা ডাইমারাইজেশন, কি জন্য সেটা? এটাকে স্টেবিলাইজ করার জন্য। কেমন? আমাদের যে সিম্পল সিডিএনএ সেটাকে স্টেবিলাইজ, যাতে এটা স্টেবল থাকে। দেন হোস্ট ইঞ্জিনিয়ারিং বলতে আমরা বোঝাচ্ছি, আমরা যদি ইউজ করি লেটস সে ধরো চাইনিজ হ্যামস্টার ওভারি সেল, তাহলে হোস্টটাকে আমরা কি করব? কিছু মডিফিকেশন আমরা করে নিতে পারি। লেটস সে তোমার ম্যাক্সিমাইজেশন অফ দি সাইলেশন বা অ্যান্টি অ্যাপোপ্টোসিস বা মেটাবলিক ইঞ্জিনিয়ারিং। কি জন্য আমরা এগুলো করব? এসব প্রসেস বা রিঅ্যাকশনস হোস্টকে মোর ইফেক্টিভ, কেমন আরো বেশি ইফেক্টিভ করার জন্য, যাতে এটা হাইয়েস্ট পরিমাণ অফ তোমার সিডিএনএ যাতে সে তৈরি করতে পারে। কেমন? সো হোস্ট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার থাকতে পারে কিছু ক্ষেত্রে, এটা কিন্তু সব ধরনের প্রোডাক্টে দরকার নেই। কেমন? কিছু ক্ষেত্রে আমরা সিম্পল ইকোলা ইউজ করলে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে লেটস সে ধরো চাইনিজ হ্যামস্টার ওভারি সেল, সো ওই ক্ষেত্রে এটাকে আরো বেশি স্টেবিলাইজ, আরো বেশি ইফেক্টিভ করার জন্য we can use some kind of reactions. কেমন? সো এটাকে আমরা আলটিমেটলি বলছি যে মডিফিকেশন অফ দি প্রোডাকশন হোস্ট, অর্থাৎ হোস্টে আরেকটু স্টেবিলাইজ করা, কেমন আরো বেশি ইফেক্টিভ করার জন্য আমরা কিছু ইঞ্জিনিয়ারিং, আই মিন কিছু আর্টিফিশিয়াল কাজ করবো। লেটস সে তোমার এরকম রিঅ্যাকশন সেগুলো, বা তোমার অ্যান্টি অ্যাপোপ্টোসিস, যাতে তোমার অ্যাক্সেস অ্যামাউন্টে তোমার সেল ড্যামেজ যাতে না হয়। সো কিছু আমরা অ্যান্টি অ্যাপোপ্টোসিস
টাইপ অফ রিঅ্যাকশনস আমরা ইউজ করতে পারি। এন্ড দেন দ্য থার্ড পয়েন্ট, প্রসেস ইঞ্জিনিয়ারিং। কেমন প্রসেস ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমরা যখন তৈরি করব বায়োরিঅ্যাক্টরে আমাদের প্রোডাক্ট, ইন দিস কেস হোয়াট উই শুড মেনটেন, প্রোডাকশন মোড। আচ্ছা তোমরা একটু ওয়েট করো না। ওকে, সো নিশ্চয়ই আছো সবাই। সো প্রসেস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যেটা মেন করছি, যে তোমার আমাদের প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে, কেমন সিম্পল বায়োরিঅ্যাক্টরে ধরো আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সো ইন দিস কেস আমরা কি কি বিষয়গুলোর দিকে নজর দিতে পারি। দেখো, প্রোডাকশন মোড। এই প্রোডাকশন মোড বলতে আমরা কি বোঝাচ্ছি, লেটস সে ধরো একটা যে ইকুইপমেন্টটা, যে বায়োরিঅ্যাক্টরটা আমরা ইউজ করছি, এখানে নিশ্চয়ই অনেক ধরনের বাফেল থাকে, বা তোমার কি বলে এটা, রোটেটিং ডিভাইস, কেমন তোমার স্টেনলেস স্টিলের আরো বিভিন্ন ধরনের ছোট ছোট ইনস্ট্রুমেন্ট গুলা থাকে, কেমন ওই ইয়ের ভিতরে, আই মিন আমাদের যে বায়োরিঅ্যাক্টর সেটার ভিতরে। সো এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে প্যারামিটার গুলা, লেটস সে ধরো যে স্পিড, কেমন স্পিড বাড়ানো কমানো, আরপিএমটা আমরা এক্ষেত্রে চেঞ্জ করতে পারি, বা আমাদের যে ব্যাফেল গুলো থাকবে, কেমন এদের যে তোমার স্পিড সেটা আমরা বাড়াতে বা কমাতে পারি, কেমন। সো এগুলাকে আমরা বলছি প্রোডাকশন মোড। মেইনলি তোমার আরপিএমটাকে বোঝানো হচ্ছে, কেমন ইম্পেলার বা প্রপেলার যেগুলো আছে এদের স্পিড কন্ট্রোল করা। আচ্ছা, কালচার মিডিয়া এন্ড সাপ্লিমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, যে নিশ্চয়ই আমরা বায়োরিঅ্যাক্টরের মধ্যে কি দিব, ডেফিনিট যে কালচার মিডিয়া আছে সেটা আমরা অ্যাপ্লাই করব, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, আই মিন ভিটামিন টাইপ অফ থিংস উই ক্যান প্রোভাইড, কেমন বিভিন্ন ধরনের ভিটামিন অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন যে তোমার প্রোটিনাস সাবস্টেন্স, কেমন ফর ফিডিং দ্য ব্যাকটেরিয়া। এন্ড দেন বিভিন্ন ধরনের প্রসেস প্যারামিটারস বলতে আমরা কি বোঝাচ্ছি, লেটস সে ধরো অক্সিজেন লেভেল বা প্রেসার বা টেম্পারেচার, কেমন এগুলো আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং। কেমন আমাদের প্রসেসটাকে একেবারে অপটিমাইজ করার জন্য উই শুড হ্যান্ডেল দিস ভেরি ভেরি কেয়ারফুলি, কেমন। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি লেখা থাকবে, কেমন তোমাদের এগুলো বের করতে হবে না। ইপুর ক্ষেত্রে কিভাবে আমরা কত আরপিএম ইউজ করব, কত টেম্পারেচার ইউজ করব, কত কোন লেভেলের অক্সিজেন ইউজ করব, বা কত প্রেসার ইউজ করব, এভরিথিং ইজ রিটেন, কেমন। তোমরা যখন সিম্পল একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যখন জয়েন করবা, সো নিশ্চয়ই জানো তোমরা যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেয়ার ইজ নো ইনোভেশন এট অল, কেমন অলমোস্ট নাই বললেই চলে। সো দ্যাট মিনস সবকিছুই লেখা আছে, কেমন। তোমরা জাস্ট নির্দিষ্ট গাইডলাইন ফলো করে বা নির্দিষ্ট বিপিআর বা বিএমআর বলে আর কি, ওগুলো ফলো করে তোমরা কাজ করবা, দ্যাটস ইট। বুঝতে পারছো, ইনোভেশনের কিছুই নাই, জাস্ট দেখে দেখে কাজ করবা। ইভেন কিউসিতে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রেও দ্য সেম থিং, এইচপিএলসি বলো বা আয়ার মেশিন বলো বা ইউভি বলো, হোয়াট এভার, প্রত্যেকটার ক্ষেত্রে দ্য সেম থিং, নাথিং টু ইনোভেট, জাস্ট তোমার কি বলে এটা, নির্দিষ্ট যে এসওপি থাকে, কেমন এসওপি থাকে ওইটা অনুযায়ী তোমরা কাজ করবা দেখে দেখে। সো ভেরি সিম্পল টাস্ক এবং নাথিং টু ইনোভেট, কেমন। এক্ষেত্রে যে দেখো ইপো টিপো এগুলা যেহেতু এরা অ্যাজ ইউজুয়াল চলে আসছে, বা আমরা অলরেডি পাচ্ছি ইপো বা তোমার ইনসুলিন বা গ্রোথ হরমোন, তাই না, অলরেডি আমরা পাচ্ছি। দ্যাট মিনস এদের জন্য নির্দিষ্ট এসওপি অলরেডি তৈরি করা আছে, অলরেডি এদের জন্য বিপিআর বিএমআর রেডি করা আছে। সো ওখান থেকে আমরা দেখতে পারবো যে হ্যাঁ অক্সিজেন এতটুকু লাগবে বা টেম্পারেচার এত হইতে হবে ইত্যাদি ইত্যাদি, কেমন। বাট নতুন যদি আমরা কিছু আবিষ্কার করতে চাই, নতুন প্রোডাক্ট বা নতুন কিছু, দেন আমরা কি করব, নিজেরা আমরা মডিফাই করে করে দেখবো, কেমন টেম্পারেচার চেঞ্জ করে দেখবো কি হচ্ছে, তোমার অক্সিজেন লেভেল চেঞ্জ করে দেখবো, প্রোডাকশন রেটটা কি হচ্ছে, বা নতুন কোনো প্রোডাক্ট হচ্ছে কিনা, হোয়াটএভার। সো যাই হোক, সো এগুলোর বোঝাচ্ছে যে আমরা প্রসেস ইঞ্জিনিয়ারিং বলতে, কেমন যে আমাদের ওভারঅল যে ম্যানুফ্যাকচারিং ভেসেলটা আছে বা বায়োরিঅ্যাক্টর আছে, সেখানে আমরা কি কি বিষয়গুলো মেনটেন করব। সো কালচার কন্ডিশন অপটিমাইজেশন বলতে আমরা এগুলাকেই মিন করছি আর কি, কেমন যে এই ধরনের বিষয়গুলোকে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। এন্ড ফাইনালি কি হবে, পিউরিফিকেশন এন্ড ফর্মুলেশন, যেটা অলরেডি আমরা ডিসকাশন করেছি, যে তোমার পিউরিফিকেশনের জন্য আমাদেরকে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়,
কেমন সিম্পল পিউরিফিকেশনের জন্য আমাদের আসলেই অনেক টাইম দরকার হয়, কারণ এক্ষেত্রে তোমার ফিল্ট্রেশন বা সেন্ট্রিফিউগেশন বা তোমার যে জেল ইলেক্ট্রোফোরেসিস, কেমন এ লট অফ প্রসেস আর দেয়ার, এবং দিস আর হাইলি টাইম কনজিউমিং। প্লাস অনেক সময় এরকম করতে হয় যে সেন্ট্রিফিউগেশন এটা কয়েকটা স্টেজে করতে হয়, কেমন একবার করেছো নট না, আবার করো আবার করো আবার করো, এবং স্পিডও কিন্তু অনেক বেশি হয়, কেমন আরপিএম দেখা যায় যে 1 লাখ আরপিএম এও তোমার সেন্ট্রিফিউগেশন হচ্ছে। So বুঝতেই পারতেছো, there are many complicated process as well as repetitive process and which are also very costly. So purification করে আমরা এটাই কি করলাম, ফর্মুলেট করলাম, আমাদের এপিআইটাকে পেলাম, and finally we have to think about marketing process, তাই না? আমরা এপিআই পেলেই হবে না, we should marketize our product. So কিভাবে সেটা, with the addition of excipient, তাই না? এক্ষেত্রে আমরা এক্সিপিয়েন্ট ইউজ করব, এবং কি কি ধরনের এক্সিপিয়েন্ট সেটা নিয়ে আমাদের ডিটেইল ডিসকাশন আছে সামনে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট আমরা ইউজ করব, সলিবিলাইজার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রিজারভেটিভ, বাফারিং এজেন্ট সহ অনেক এজেন্টগুলো আমরা ইউজ করব, কেমন, উইথ দ্য এপিআই, এন্ড we will be focusing on the marketing. সো খেয়াল করো, আমরা এই মেডিসিন বা ইপো যেটা, কেমন রিকম্বিনেন্ট যে ইপো, সেটা আমরা পাচ্ছি কোথায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ জাপান মার্কেট, কেমন এগুলোতে এটা ওয়াইডলি অ্যাভেলেবল। এন্ড কোথায় আমরা ইউজ করছি, কোন কোন কন্ডিশনে, লেটস সে প্রথমে বলেছি তোমাদের যে অ্যানিমিয়াতে এটা ইউজ করা হচ্ছে, তোমার কেমোথেরাপি। আচ্ছা, কেমোথেরাপিতে কেন ইউজ করা হবে, আইডিয়া করো দেখি। স্যার ডব্লিউবিসি বাড়ানোর জন্য। এক্স্যাক্টলি রেজ, কেমন এক্ষেত্রে আমাদের ডব্লিউবিসি এনহ্যান্সমেন্টের জন্য দরকার হয়। প্লাস অনেক সময় তোমরা জানো যে এটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, তাই না, বা লিউকেমিয়া বলি আমরা, ব্লাড ক্যান্সার। ইন দিস কেস দ্য সেম থিং, আরবিসির পরিমাণটা অনেক কমে যাবে। সো ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ দিস ইরিথ্রোপয়েটিন অ্যাজ দ্য মেডিকেশন। এন্ড এখানে সিকেডি বলতে কি বোঝাচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ, কেমন সিকেডি মিনিংটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ইন দিস কেস কি হবে, কিডনি কম পরিমাণে ইপো তৈরি করবে, বুঝতে পারছো, নরমাল লেভেল না, এটা বিলো নরমাল লেভেল, অনেক লেস অ্যামাউন্ট তৈরি হবে। সো ডেফিনেটলি উই শুড ইউজ ইপো ফ্রম আউটসাইড। এন্ড ফাইনালি ডায়ালাইসিস, কেমন কিডনি ডায়ালাইসিসের সময় কি হয়, এটা একটু এক্সপ্লেন করো তো, ডায়ালাইসিস কেন দরকার হবে, বা কখন আমরা ডায়ালাইসিস করি বলো তো দেখি। প্রয়োজন হয় স্যার। কখন প্রয়োজন হয়, আরেকবার বলো। ডায়ালাইসিস কখন করব আমরা, এনি আইডিয়া ফ্রম সামবডি? জি স্যার, যখন স্যার ওই যে ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে যায়, তারপর ইউরিয়া স্যার, ব্লাড এগুলোর পরিমাণ যখন বেড়ে যায়, কিডনি ফিল্টার করতে পারে না, তখন স্যার স্যার ব্লাডটা স্যার পিউরিফাইড করার জন্য স্যার। অ্যাবসলিউটলি ইট ইজ, কেমন যেটা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি আমরা বলি, কেমন ডায়ালাইসিস বলতে আমরা আর্টিফিশিয়াল কিডনি আমরা ইউজ করি আউটসাইড দ্য বডি, বডির বাইরে সেটা। এবং কখন আমরা ইউজ করব, কিডনি যখন কমপ্লিটলি ফেল, কেমন কিডনি কাজই করতে পারছে না, ফিল্ট্রেশন করতে পারছে না, সো এক্সটার্নালি আমরা একটা ডিভাইস ইউজ করব, সেটার মাধ্যমে কি করব, ব্লাড ফিল্ট্রেশনটা আমরা করে ফেলবো, কেমন আউটসাইড দ্য বডি। সো যেহেতু কিডনি কাজ করতে পারছে না, দ্যাট মিন্স ইপো কি হবে, তৈরি কি হবে ঠিকভাবে বলো তো? না স্যার। নো, অবশ্য। সো ডেফিনেটলি ইপো লেভেলটা অনেক কমে যাবে। সো আলটিমেটলি উই শুড প্রোভাইড ইপো ফ্রম দি আউটসাইড, বাইরে থেকে আমরা ইপোটা বডিতে দিব, এন্ড দেন দিস উইল নরমালাইজ দ্য প্রোডাকশন অফ আরবিসি, এবং আমরা কি করতে পারবো, অ্যানিমিয়া বা তোমার বিভিন্ন যে কেমোথেরাপি, আই মিন যে তোমার ক্যান্সার বা ব্লাড ক্যান্সার হোয়াটএভার, আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে, ইমিউনিটিকে কি করতে পারি, ডেভেলপ করতে পারি বাই using this. So from our lecture today, we have got enough knowledge about the production of EPO and the importance of this, come on, of this protein, and it's a biotech drug. Eta matha rakhba, it's a major biotech product used widely. Come on, Europe, America, Australia, বা ওইদিকে বা even Japan, এগুলোতে প্রচুর পরিমাণে এগুলো ইউজ করা হচ্ছে।
Good. So any question from anybody about today's lesson? কোনো question তোমাদের? ওকে, দ্যাট মিন্স তোমরা বুঝতে পারছো কেমন। তো পরীক্ষায় তোমাদেরকে এইভাবেই কোশ্চেন গুলো দেওয়া হবে, কেমন এইভাবে বিভিন্ন ভাবে দেওয়া হবে, চার্টটা whatever তোমরা এক্সপ্লেইন করবা। যদি এই চার্টটা দিয়ে দেওয়া হয়, এগুলো না লিখে জাস্ট চার্টটা যদি দিয়ে দিই আমরা 5টা স্টেপ, সো ইউ শুড এক্সপ্লেইন, কেমন। তোমরা ফাইনালি এভাবেই দেখবা কোশ্চেন গুলো, ইলাবোরেট কোশ্চেন। একটা আমি সিম্পল এই চার্টটা দিয়ে দিতে পারি 5টা পয়েন্ট, তোমরা এটাকে এক্সপ্লেইন করবা যে হাউ, হোয়াট ইজ হ্যাপেনিং, কেমন। মিড স্যার টার্মটা তো এক্ষেত্রে স্যার বলো, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। কোশ্চেনটা ছিল স্যার, এক্ষেত্রে কি স্যার আমরা স্যার ওই যে ডিএনএ কে স্যার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, ওই প্রসেস গুলো থাকবে স্যার? অ্যাবসলিউটলি ইট ইজ, কেমন, অ্যাবসলিউটলি ইট ইজ, যে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে অবশ্যই কাজটা করতেই হবে, বুঝতে পেরেছো 100%। বাট আমরা যদি পিসিআর ইউজ করি, কেমন, সিম্পল পিসিআর, ধরো যে আমাদের সময় নাই যে ব্যাকটেরিয়া বা অন্য কোনো কি বলে এটা, ব্যাকটেরিয়া ইজ বা অন্য কোনো ম্যামালিয়ান সেল, কেমন, আমরা চাচ্ছি না এগুলো ইউজ করতে, দিস কেস তখন আমাদের দরকার নাই, তখন আমরা সিম্পল পিসিআর দিয়ে তৈরি করতে পারবো। বাট এক্ষেত্রে কি হবে, প্রোডাক্টের কস্টটা অনেক বেড়ে যাবে, বুঝতে পারছো। সিম্পল পিসিআর দিয়ে করা যাবে, বাট এক্ষেত্রে কস্ট হবে হিউজ, কেমন, এগুলো অ্যাফোর্ডেবল হবে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা এরকম ব্যাকটেরিয়া, ইস্ট বা ম্যামালিয়ান সেল এগুলো ইউজ করছি। আর যখনই ইউজ করবো ডেফিনেটলি আমরা ভ্যাক্টর ইউজ করব। আর ভ্যাক্টরের মধ্যে আমাদের ডিএনএটাকে কি করতে হবে, লাগাইতে হবে, আমি লাইগেজ করতে হবে। সো ডেফিনেটলি উই শুড কাট ইট and ligate it into the vector. So definitely we should use the restriction endonuclease enzyme. So it was a very good question, Akib Ahmed. It was very nice question. Good. So thank you very much everybody, and join our Viva next Monday. কেমন, নিশ্চয় মনে আছে তোমাদের, next Monday. কেমন, thank you very much. স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম।